লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভিতরে যেই বৈঠকটি হলো, সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জিতেছেন নাকি তারেক রহমান জিতেছেন, এবং সেই বৈঠকের দিকে তাকিয়েছিল কিন্তু বাংলাদেশের সে 20 কোটি জনগণ, যে ওই বৈঠকের উপরে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। এখন দুই দলের যে যৌথ প্রেস ব্রিফিং করলেন, সেখান থেকে এটা বোঝা গেল যে যা কিছু হয়েছে ভালো হয়েছে, কিন্তু পর্দার আড়ালে কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু ধোঁয়াশাই রয়ে গেছে। একটা জিনিস যদি লক্ষ্য করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্র করতে চাইছিলেন, যে মায়ানমারকে মানবিক করিডোর দেয়া, চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া, সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া, এই সকল বিষয়গুলোতে বিএনপি কিন্তু প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল। এই সকল বিষয়গুলো নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? এবং যদিও হয়ে থাকে, বিএনপি তাকে কতটা সমর্থন করছে বা করবে, সেই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের জানা বাকি, এবং এই সকল বিষয় নিয়ে কোনো কথা বলা হয় না। এবং আরেকটা জিনিস যদি দেখেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক তিনি কিন্তু বর্তমান সময়েও তার মামলার রায় হওয়ার পরেও মেয়র হিসাবে শপথ নিতে পারেন নাই। বিএনপির সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছিল কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করেই। এখন এটার কতদূর সমঝোতায় আসলেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেই সকল বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয় নাই। বিএনপির যে সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ করে আসছিলেন। বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদের বিভিন্ন উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছিলেন। এর ভিতরে অন্যতম ছিল নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার জন্য অতি উৎসাহী ব্যক্তি। এছাড়াও আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের মতন উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছিলেন বিএনপি। এখন দেখা গেল বিএনপি যখন যমুনায় গেলেন বৈঠক করতে, বিএনপির সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা, তখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া প্রধান উপদেষ্টার পাশেই অবস্থান করছিলেন। এখন দেখুন এখানে বিএনপিকে প্রধান উপদেষ্টা কতটা মূল্যায়ন করলো, এবং এই যে লন্ডন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে যে বৈঠক করলেন, সেই বৈঠকে তারেক রহমানকে রিসিভ করলেন বা স্বাগত জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান। এখন যেই খলিলুর রহমানকে পদত্যাগের দাবি করে আসছিলেন বিএনপি, সেই খলিলুর রহমানই তারেক রহমানকে স্বাগত জানালেন। এটা থেকে কি বুঝলেন? তাহলে বিএনপি বা বিএনপির সকল নেতাকর্মীরা যে বলছে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সরকারের সাথে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির সাথেই আছেন। এবং এই বৈঠকের শেষে ওই যে বলছিলাম বাংলাদেশের 18 কিংবা 20 কোটি জনগণ তাকিয়েছিল এই বৈঠকের দিকে, এই বৈঠকেই নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তো সেই ভবিষ্যতের কথা যদি বলেন, তাহলে এদিক থেকে বলা যায় যে বৈঠকে যে ধরনের যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, সেদিক থেকে এখন বাংলাদেশের জনগণের কাছে একটা যে বিষয় স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন, এবং বিজয়ী হয়েই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তার মানে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন বা রাষ্ট্র ক্ষমতার মহানায়ক হিসেবে তারেক রহমানকে আপনি ধরে নিতে পারেন। এই বিষয়টি এখন বর্তমান সময়ে স্পষ্ট হয়ে গেছে। এখন কথা হলো প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বললেন, আসবো সেগুলোতে। তার ভিতরে আরেকটু কথা বলে নেই, জামাত ইসলামের কথাই কিন্তু এনসিপির কথা, এবং এনসিপির কথাই কিন্তু প্রধান উপদেষ্টার কথা। তো জামাত ইসলাম, এনসিপি বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং তারা ওই ধরনের প্রস্তুতি আগে থাকতেই নিচ্ছিলেন, বর্তমান সময়ে নিচ্ছেন। বর্তমান সময় যে সেই ফেব্রুয়ারিতেই নির্বাচনের যে ডেট, সেটার সাথে যে বিএনপি বর্তমান সময় সহমত জ্ঞাপন করলেন, সেক্ষেত্রে এটা কি জামাত ইসলাম বা এনসিপির কোন রকমের কোন পরিকল্পনা?
প্রশ্ন থাকবে এই সকল বিষয়। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে সকল দুর্নীতির দায়ে অভিযুক্ত উপদেষ্টারা বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদে আছে, তাহলে এতটা দুর্নীতির দায়ে অভিযুক্ত করলো সেই উপদেষ্টাদের, তারা উপদেষ্টা পরিষদের থেকে বিএনপিকে কতটা সাহায্য সহযোগিতা করবে বা বিএনপির সাথে কতটা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে, সেটাও কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে বিএনপি কি লাভ করলেন এবং বিএনপি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, দুই দিক নিয়েই আলোচনা করব। কথা হলো, বিএনপির কি চাওয়া পাওয়া ছিল? বিএনপির চাওয়া পাওয়া ছিল মেয়র ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং অনতিবিলম্বে তার শপথ করাতে হবে মেয়র হিসাবে। এখন সেই যে মেয়র ইশরাকের বিষয়টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হলো, যেই বিষয়টা নিয়ে শত্রুতার সৃষ্টি হলো, সেই বিষয়টির কোনো কি আসলে খোলাসা মন্তব্য করেছেন? দুই দল থেকে যৌথভাবে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানেও কি বিষয়টি স্থাপন করেছেন বা সেখানেও কি বিষয়টি উত্থাপিত করেছেন? করেন নাই। তাহলে এখন যদি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো রকমের কোনো সমঝোতায় এসে থাকেন, তাহলে দেখতে হবে বিএনপির নেতাকর্মীরা যে সকল দাবি দেওয়া বা যে সকল বিরোধিতা করে আসছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেইগুলোর প্রেক্ষাপট এখন সেই দাবি দেওয়া বা সেই বিরোধিতার কতটা নিরসন করতে পারছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠকে, সেটাও প্রশ্ন থাকবে। না হলে বিএনপির এই সকল নেতাকর্মীরা যারা দুর্দিনে বিএনপির সাথে ছিলেন, তাদের সাথে বিএনপির কতটা আস্থাভাজন সম্পর্ক থাকবে, সেটাও প্রশ্নের বিষয়। যদি একটু পিছনে প্রেক্ষাপট লক্ষ্য করেন যে বিএনপির সকল নেতাকর্মীরা দাবি করে আসছিল যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আসিফ নজরুল, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এ ধরনের যারাই উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করাইতে হবে। এই সকল উপদেষ্টাদের উপস্থিতিতে বাংলাদেশে কোনো রকমের একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না এবং তাদের নামে যে সকল দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, যেমন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি মায়ানমারকে করিডোর দেওয়ার যে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারই ইচ্ছা পোষণের খাতিল রাখতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মায়ানমারকে মানবিক করিডোর দিতে চাচ্ছেন এবং খলিলুর রহমান তাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলদের বিভিন্ন রকমের মন্তব্য আছে এবং তার দুর্নীতির বা কেলেঙ্কারির সমস্ত নথিপত্র মোটামুটি ফাঁস হয়ে গেছে। তো সেই খলিলুর রহমানকে এখনো পদত্যাগ করানো হলো না। আসিফ নজরুল, সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এই সকল উপদেষ্টারা বাংলাদেশের এখনো উপদেষ্টা পরিষদে অবস্থান করছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। এই সকল বিষয়গুলোকে বিএনপির নেতাকর্মীরা কিভাবে মেনে নেবে? কারণ এই সকল বিষয়গুলো নিয়ে কোনো খোলাসা মন্তব্য সেই বৈঠকে হয়েছে কিনা, হইলেও সেটা কিন্তু যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে বা বিএনপি এককভাবেও কোনো রকমের প্রেস উইং করেন নাই। তাহলে কিভাবে এটা মেনে নিব যে বিএনপি এই বৈঠক থেকে লাভবান হলেন? এর পরবর্তীতে কথা হলো, দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন, একটু সুন্দর করে কথাগুলো খেয়াল করেন। যখন তারেক রহমান বলল যে এপ্রিলে নির্বাচন হতে পারে না, এপ্রিলে রমজান মাস চলে আসবে, তখন এই রমজান মাসে মানুষ রোজা রেখে ভোট কেন্দ্রে কতটা যাবেন বা তখন নির্বাচন
ওরকম ভাবে নির্বাচনের প্রচারণা বা সবকিছু ওটা সম্ভব না। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে দেখি সংস্কারের কাজ কত দূর করতে পারি, সংস্কার শেষ হলেই ফেব্রুয়ারিতে নির্বাচন দেব। তিনি কিন্তু এক্সাক্ট এটা বলেন নাই যে হ্যাঁ ফেব্রুয়ারিতে একেবারে ওই সময় ওই টাইমে নির্বাচন দেব। তিনি কিন্তু কথাটাকে এরকমের মানে ধোঁয়াশাযুক্ত মন্তব্য, যেগুলো এর আগে পিছেও করে আসছেন, সেই ধরনের মন্তব্য করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বিএনপির সাথে এ ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই স্থাপন করেন, তাহলে 21শে আগস্ট গ্রেনেড হত্যার যে মামলাটি, সেটির যে রায় হয়ে গেছিল, সেই রায়ে তারেক রহমান সহ অভিযুক্ত সকল বিএনপির নেতাকর্মী যে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কিভাবে আপিলের অনুমতি পেল? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্রিটিশ সফরকালেই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানালেন যে তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসতে পারে। কেনই বা তখন জানালেন? যদি তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসতে পারে, তাহলে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার যে মামলাটি রায় হওয়ার পরেও সেটি কিভাবে আবার আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ? এখন এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারে যে এটা আইন আদালতের ব্যাপার, এটা আমি কিছু জানি না, কিন্তু আসলে কি এটা সেরকমের? এটা কি বর্তমান সময় একটি নাবালক শিশু বর্তমান সময় বিশ্বাস করবে যে বাংলাদেশের কোনো আইন আদালত প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার বাইরে? যদি তারেক রহমানের সাথে বন্ধুত্বই করেন, যদি তারেক রহমান সাহেবের দেশে ফিরতে কোনো রকম বাধাই না হয়, তাহলে কেন 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়ে গেল রাষ্ট্রপক্ষ? এই একটা প্রশ্নই আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি যে বিএনপি কতটা জিততে পারছে এই বৈঠকে বা কতটা হারছে। যদি বিএনপি এই কথায় অটল থাকতে পারতো যে ডিসেম্বরেই নির্বাচন, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ বিএনপি জিতছে। এবং যদি প্রধান উপদেষ্টা লন্ডনে থাকাকালীন অবস্থায় প্রেস উইং থেকে এ ধরনের বক্তব্য দিতেন যে তিনি দেশে ফিরেই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাককে শপথ নেওয়াবেন, তাহলে বিশ্বাস করতাম বিএনপি জিতে গেছে। যদি লন্ডনে থেকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যাইতেন, অথবা তার সাথে অন্য কোনো যে ব্যক্তিবর্গ যারাই ছিল তারা যাইতো, তাহলে বিশ্বাস করতাম বিএনপি জিতে গেছে। বিএনপি যাকে পদত্যাগ দাবি করতে মাঠে নেমে আন্দোলন করছিল, সেই খলিলুর রহমানই রিসিভ করলো বা স্বাগত জানাইলো তারেক রহমানকে। এখন ভিতরের পর্দার আড়ালে যে কি হচ্ছে ভাই, সেটা তো জানি না, কিন্তু এই বৈঠকে বিএনপি মোটেই জিততে পারে নাই। এবং বিএনপির কাছ থেকে যে এই বাড়তি 2 মাস 2.5 মাস সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে নিলেন, এই 2 মাস 2.5 মাসের ভিতরে তিনি যে জুলাইয়ের ঘোষণাপত্র সেটা প্রকাশ করে দিবেন, এবং সেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে নিজে সর্বে সর্বা দাবি করতে পারবেন, আপনি লিখে রাখুন আমার কথা। এবং তখন এই বিএনপিকেও অস্তিত্ব দিবে না, কোনো মূল্যায়ন করবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপিকে নিয়েও তিনি একটা মেটিকুলাস ডিজাইন করবেন। একটা কথা যে বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 1-2 বছরের জন্য ক্ষমতায় থাকতে আসেন নাই, তিনি মিনিমাম 5 কিংবা 10 বছর ক্ষমতায় থাকার জন্য, বা তিনি চাইবেন আমৃত্যু, তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যা কিছু করার দরকার হয় সবকিছু করতে চাইবেন। কারণ এই ক্ষমতায় থাকার জন্য তিনি বাইডেন সরকারের সাথে তার সম্পর্ক ভালো ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক ভালো নাই। সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক স্থাপন করার জন্য তিনি মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার মতন এরকমের দুর্নীতিমূলক কাজও তিনি করতে চাইলেন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তার ক্ষমতা টিকানোর জন্য তিনি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে চাইলেন। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি বাংলাদেশের পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে চাইলেন। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি কি না করতে চাইতেছেন। তাহলে জুলাই সনদ ঘোষণার পরে তারপরেই বোঝা যাবে যে বিএনপি কতটা জিতছেন বা কতটা হেরে গেছেন। এটা টোটালি জামাত ইসলাম তথা এনসিপির পাতা একটি ফাঁদ। সেই ফাঁদে পা দিয়েছেন বিএনপি। বিএনপির নেতাকর্মীরা বর্তমান সময়ে খুবই উজ্জীবিত এবং তারা এই কথা বলছে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, আমরা এই বৈঠকে সন্তুষ্ট।
প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে ভবিষ্যতে আলোচিত হবে, এরকমের কথাবার্তা বলছেন বিএনপির নেতাকর্মীরা। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যতে বিএনপির প্রেক্ষাপট কি হয়। যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।